আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আসাদের পতনের পর সিরিয়া ইসরায়েলের ৩১০ হামলা। এদিকে যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয়। জানিয়ে দেব সিরিয়ায় ১৮ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী। আরও থাকছে আসাদ পতনের চ্যালেঞ্জে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে আরএসএস এর মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আসাদের পতনের পর সিরিয়া ইসরায়েলের ৩১০ হামলা। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদের পতনের পর সিরিয়া এখনও পর্যন্ত ৩১০টি হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা কারখানা, অস্ত্র ও বিস্ফোরক গুদাম, বন্দরনগর ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্ক, কুদেশিয়া ও লাহমিয়া এলাকা। ইসরায়েলের দাবি, এসব অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে না পড়ে সেজন্যই এই হামলা চালানো হয়েছে। এদিকে অভিযোগ করেছে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে। তবে তেল আবিব এই অভিযোগ এরই মধ্যে নাকচ করেছে। তারা জানিয়েছে কেবল সিরিয়ার সীমান্তের গোলানের রাফার জন্যই নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে ইরান ও রাশিয়া অভিযোগ করেছিল আসাদ সরকারের পতনের পিছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয়। গাজার যুদ্ধ আবারও টেনে নিয়ে যেতে চায় ইসরায়েল। এক বিশেষ সংখ্যায় এখনই এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেম এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেছেন, দীর্ঘ ১৪ মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে। এ অবস্থায় যদি যুদ্ধ বন্ধ করা হয় তাহলে হামাস পুনরায় গাজা দখল করবে এবং আমাদের উপর হামলা চালাবে। সুতরাং আমরা তাদের আর ফিরতে দিতে পারি না। নেতানিয়াহু ফের বলেছেন, তিনি হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চান যাতে ভবিষ্যতে ইসরায়েলের আর হামলার ঘটনা না ঘটে। হামাসকে পুরোপুরিভাবে ধ্বংস করার কাজ এখনও শেষ হয়নি। গত ২৩শে অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, ইসরায়েল পুরোপুরিভাবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে এবং তাদের নেতৃত্বকে পঙ্গু করে দিয়েছে। সুতরাং এটি তাদের বড় সফলতা। এখন জিম্মিদের ফিরিয়ে এনে যুদ্ধ শেষ করার প্রতিক্রিয়া শুরু করা উচিত। গাজার যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে একাধিকবার ব্যর্থ চেষ্টার পর নতুন করে আবারও যুদ্ধবিরতির আলোচনা চলছে। আশা করা হচ্ছে এটি বাস্তবায়িত হতে পারে। হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে ২,১২০০ জনকে হত্যা করেছে এবং আরও ২৫০ জিম্মিকে নিয়ে যায়। এদের মধ্যে এখনও ৯৬ জন গাজায় জিম্মি রয়েছে। হামাসের হামলার পরই গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় এখনও পর্যন্ত ৪৪,৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও পুরুষ। সিরিয়ার ১৮ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোনেত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে নিজেদের দখলত্ব বাড়িয়েছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ইসরায়েলি সেনারা হেরমেসের পাহাড় সহ আশেপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে, সিরিয়ার ভিতরে প্রায় ১৮ কিলোমিটার গভীর পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। তাদের সেনারা দামেস্কের কাছাকাছিও পৌঁছে গেছে। তবে দখল করা এলাকাগুলোতে এখনও কোনো স্থায়ী সামরিক ঘাঁটির উপস্থিতি নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের এই পদক্ষেপ সামরিক এবং এর উদ্দেশ্য হল অধিকৃত গোলান মালভূমির আশেপাশের এলাকাগুলোতে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করা। মঙ্গলবার অত্যন্ত ৩টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা রাফার জোন অতিক্রম করেছে। সিরিয়াও একটি সূত্র বলেছে, ইসরায়েলি সৈন্যরা ইতিমধ্যে কাতানা শহরে পৌঁছেছে। এই শহরটি রাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্ব ও দামেস্ক বিমানবন্দর থেকে সামান্য দূরে অবস্থিত। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, মিলিটাইন্স জোনের বাইরে যাননি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছেন, দামেস্ক অভিমুখে ইসরায়েলি ট্যাঙ্কের এগিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন মিথ্যা। আইডিএফ এর সৈন্যরা রাফার জোনে অবস্থান করছে। সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাজধানী দামেস্ক সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমানগুলোর অত্যন্ত ১০০ হামলার খবর দিয়েছে।
যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে সামরিক অস্ত্র উৎপাদন এবং সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলেও খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। রোববার নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দেবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়। সিরিয়ার নতুন শক্তির সাথে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে আমাদের ইচ্ছে, কিন্তু এটি না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করব। আসাদ পতনের চ্যালেঞ্জে রাশিয়া। বাশার আল আসাদের শোচনীয় পতনের পর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ব্যাপক পরিবর্তনের শঙ্কা তৈরি হয়েছে। সিরিয়া আসাদ সরকারের দীর্ঘ সময়ের বন্ধু রাশিয়া ও ইরান, কিন্তু তার পতনের পর দুই দেশের গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির দিকে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে রাশিয়া। খবর এনডিটিভির। বাশার আল আসাদের 24 বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেওয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও সামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের। নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটি টিকে থাকবে কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়তে পারেন। এমনকি সিরিয়ার নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে, ফলে রুশ প্রভাব ক্ষেত্রে অনেকটাই কমে যাওয়ার সংকট তৈরি হতে পারে। তবে কর্তৃত্ব হাতছাড়া না করতে গোলান ও তুরস্কের সঙ্গে বোঝাপড়ায় আসতে পারে মস্কো। এছাড়াও সিরিয়ায় এই অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণ সরকারের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র 12 দিনের মাথায় আসাদ পরিবারের 5 দশক পুরনো মস্তক ভেঙে দিয়ে সিরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইতিহাসের নতুন এক অধ্যায় যুক্ত করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এদের এ জয়ে তৈরি অভ্যুত্থানের জোয়ার পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন অনেকেই। তারা বলছেন, আসাদের পতনের পর এমন অনেক ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছেন যাদের অনেক আগেই সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছিল। সিরীয়দের বাঁধ ভাঙা উল্লাসে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এমন প্রতিবাদ হবে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস এর মিছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের নয়াদিল্লির চানচুপিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে আরএসএস এর বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সকাল 11টা থেকে ভারতের ডানপন্থী হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এবং আরও কয়েকটি সংগঠনের বেশ কয়েকটি মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। প্রধানত রাষ্ট্রীয় শাসন সেবক সংঘের উদ্যোগে এবং হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের সক্রিয় সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয় সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে। বিক্ষোভ মিছিল শুরু হলে দিল্লির 3 মূর্তি মাগ গোলাম চত্বর তাদের বাধা দেয় পুলিশ। হাইকমিশন থেকে বেশ কিছু দূরে এই এলাকায় পুলিশ লোহার রেডিওতে বাসায়। গত সপ্তাহে মিত্ররা রাজধানীর আগরতলা বাংলাদেশের সহকারী কমিশনের সামনে বিক্ষোভের পর কার্যালয় প্রাঙ্গণে হামলা করে আরএসএস এর নেতৃত্ব একদল লোক। সেদিন বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানানোর পর ভারত জুড়ে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লিতে মিছিলকারীদের আটকে দেওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল পুলিশ পাহারায় হাই কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। হাইকমিশন সূত্রে জানা গেছে, স্মারকলিপিতে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ এবং তাদের জীবন ও সম্পত্তি রক্ষার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে।